ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতাও যেমন বেড়েছে, তেমনভাবে এই পরিস্থিতি অবস্থাটা নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। পানির অপর নাম জীবন, আবার কেউ বলেন বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কিন্তু যেখানে পানি ছাড়া জীবন কল্পনাই করা যায় না, সেখানে বাংলাদেশের কিছু অঞ্চলে এখন এক গ্লাস নিরাপদ পানি পাওয়া হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় সংগ্রাম। সম্প্রতি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার মোট 25টি উপজেলার 47টি ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার 3টি ইউনিয়ন ও 1টি পৌরসভাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা বলতে কি বোঝায়? এসব অঞ্চলে পানির দুষ্প্রাপ্যতা কি আমাদের মরুভূমির দিকে ঠেলে দিচ্ছে? এসবের প্রভাব কতটা প্রকট হতে পারে এবং এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কিনা? প্রকৃতির সময়ের আজকের পর্বে জানবো বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের শহর রাজশাহীতে আসলেই কি ঘটতে যাচ্ছে। সঙ্গে আছি আমি, এই যে সাগর। প্রথমেই জেনে নেওয়া যাক, অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা বলতে কি বোঝায়। এমন অঞ্চল বা এলাকা যেখানে ভূগর্ভস্থ বা উপরিভাগের পানির প্রাপ্যতা স্বাভাবিক চাহিদার তুলনায় অত্যন্ত কম এবং সেখানে পানির চাহিদা ও সরবরাহের মধ্যে তীব্র বৈষম্য তৈরি হয়েছে। সহজ কথায়, যেখানে পানি সরবরাহের অভাব এবং পানির চাহিদা খুব বেশি, যা সরকারের পানি আইন 2013 অনুযায়ী নির্দিষ্ট এলাকার জন্য পানি ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাধ্য করে। 25 উপজেলার 47টি ইউনিয়ন উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা। পানির লেয়ার ভয়াবহ আকারে নিচে নামছে, যা গত 40 বছরে প্রায় 95 ফুট নিচে নেমেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এগ্রিকালচার প্যাটার্ন বা কৃষি কাজের ধরনের পরিবর্তন হয়েছে। কৃষি জমিতে আবাদের পানি না পাওয়ায় কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করছে। সেখানে এই নতুন পানি সংকটাপন্ন ঘোষণা কি আলাদা করে কোনো অশনি সংকেত দিচ্ছে? প্রধান কারণ হলো এই অঞ্চল হলো কৃষি প্রধান এলাকা। সারা বছর ধরেই কিন্তু এখানে কৃষি এবং পানি, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল একটা কৃষি ব্যবস্থা চালু আছে। একটু উঁচু অঞ্চল, এই অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, যদিও সে বৃষ্টিটা বাংলাদেশে যে কোনো অঞ্চলে বৃষ্টির চাইতে, গড় বৃষ্টির চাইতে 40% কম বৃষ্টি হয়, তারপরে যদি এই এলাকার যে ভূমির প্রকৃতি, বৃষ্টি হওয়ার পরে দ্রুতই গড়িয়ে, যেহেতু আশেপাশের নদীগুলোতে পানিটা চলে যায় এবং দ্রুতই বঙ্গোপসাগরে যায় এবং বিশাল একটি এলাকা, রাজশাহী, চাপাই কিংবা নওগাঁর এই অঞ্চল মিলিয়ে, সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রকৃতিক গঠন কিংবা ভৌগোলিক পরিবেশ সব মিলিয়ে কিন্তু বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাটা অত্যন্ত দুর্বল। বিগত 40 বছরের যে আম, কৃষি ব্যবস্থা কিংবা পানি উত্তোলন কিংবা জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো, অতিরিক্ত তাপমাত্রা কিংবা ভূপরিস্থ পানির স্বল্পতা কিংবা ভূগর্ভস্থ পানিতে পানি পৌঁছানোর যে যেটা আমরা পুনর্ভরণ যে প্রক্রিয়াটা বলি, সেটাও কিন্তু অত্যন্ত নাজুক থাকার ফলে প্রতি সময় সময় কিংবা প্রতি দিনে দিনে যখন যত বেশি সময় গেছে, ততই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতাও যেমন বেড়েছে, তেমনভাবে এই পরিস্থিতি অবস্থাটা নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। তার ফলে এটা দীর্ঘদিনের একটা আহ, বিষয় কাজ করেছে বলেই কিন্তু আজকে এই অবস্থা দাঁড়িয়ে। আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে এবং এরিয়াল এক্সটেন্ট যেটা বলে, এবং তার ফলে দেখা যাবে যে আরো নতুন নতুন এলাকায় কিন্তু সংকটের মধ্যে পড়বে এবং এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং হবে। অবাক হচ্ছেন? ভাবছেন এমন সংকট কোনো মুভিতে বা আফ্রিকার কোনো দেশের ডকুমেন্টারিতে দেখেছেন, কিন্তু আমাদের দেশেও কি এমন সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং আমরা সেদিকেই এগোচ্ছি। প্রকৃতির প্রতি সুবিচার না করলে তার হিংস্রতার ফলাফল আমাদের পেতেই হবে। গবেষকদের মতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমানো, সারফেস ওয়াটার ব্যবহার, রেইন ওয়াটার হারভেস্টিং, সেচের আধুনিক প্রযুক্তি, কম পানিতে বেশি উৎপাদন করতে হবে। কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে, এটা যেহেতু অনেক বছরের ফলাফল, তাহলে এতদিনেও সরকার বা কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থাই নেয়নি? প্রথমেই কিন্তু আমরা বলেছিলাম যে সংকটগুলো কিন্তু সবসময় ছিল, কিন্তু এত প্রকটভাবে সবার কাছে সামনে উপস্থিত হয়নি। দ্বিতীয় কথা হলো, 1999 সালে সরকার যে বাংলাদেশ ন্যাশনাল ওয়াটার পলিসি করেছিল, তার আলোকে যখন 2013 সালে যখন পানি আইন এবং 2018-তে পানি বিধি হয়েছে এবং সেখানে
পরবর্তীকালে 2020 সালে বায়োলজগুলো হয়েছে, দেশি বিদেশি যে উদ্যোগগুলো শুরু হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা এসডিজি, সেটা আমরা পেয়েছি। এবং সেখানে কিন্তু 6.5.1 যেটা আছে, সেখানেও কিন্তু উল্লেখ আছে যে আইডব্লিউআরএম, যেটা ওয়ে আউট, যেটা আর কি সমন্বিত পানি ব্যবস্থাপনা, অর্থাৎ ইংরেজিতে আমরা বলে থাকি যে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এখান থেকে একটা উদ্যোগের বিষয় আছে। এবং সেই উদ্যোগে যেহেতু পানি সাশ্রয়ী কৃষি কিংবা পানি একটা মূল্যবান সম্পদ ইত্যাদি বিষয়গুলো, যেগুলো পানি আইন বিধিতে উল্লেখ আছে, সব মিলিয়েই কিন্তু এখন উদ্যোগটা সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমার মনে হয় যে এই সমন্বিত এবং পানি ব্যবস্থাপনা সম্পর্কে যে কৃষকের সচেতনতা, সেটাও খুব জরুরি। তার ফলে জনগণের সম্পৃক্ততা, সচেতনতা, এবং একই সাথে যদি সরকারি, দেশি বিদেশি বিভিন্ন উদ্যোগ যদি থাকে, নিশ্চয়ই এখান থেকে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে অভিঘাত মোকাবেলার যে বিষয়টি, সেটা সফলতা অর্জন করতে পারবে। যদিও সমস্যা সমাধানের কাজ চলছে, তবু আশঙ্কা থেকেই যাচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, কেন আমাদের ভোগান্তি কমছে না? কেন প্রতিদিন নতুন নতুন সংকট বাড়ছে? এর জন্য আসলেই দায়ী কে? প্রশ্নটা শুধু রাজশাহী বা চট্টগ্রামের নয়, প্রশ্নটা আমাদের অস্তিত্বের। পানির জন্য লড়াই যেন আমাদের প্রাগৈতিহাসিক সভ্যতার মতো বিলুপ্তির দিকে ঠেলে না দেয়। নিজেদের অস্তিত্বের লড়াইটা নিজেদেরই করতে হবে, সচেতন হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এবং তার প্রয়োগ ঘটাতে হবে। জলবায়ুর সুবিচার পেতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের ন্যায্য দাবি তুলে ধরতে হবে। জলবায়ুর এই বিরূপ প্রভাবে আমরা সরাসরি দায়ী না হয়েও কেন তার ফল ভোগ করব? এখনই কণ্ঠ জাগ্রত করতে হবে, কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই।